প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2023-এর যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই প্রশ্নটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্নটাতে প্রথমেই বলা হয়েছে অলকা স্টোরের 2022 সালের কতিপয় লেনদেন। 2022 সালে শুধুমাত্র কয়েকটা লেনদেন এখানে বলে দেওয়া হয়েছে। নর্মালি প্রত্যেকটা প্রশ্নে আমরা কি দেখি, আমরা প্রত্যেকটা প্রশ্নে প্রায় দেখি যে একদম সিরিয়ালি দেওয়া আছে, 1 2 3 4 এভাবে দেওয়া আছে, অথবা তারিখ মেনটেন করে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে। কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে সিরিয়ালের কোনো কিছু নেই। আমরা যা দেখতে পাচ্ছি সব একদম পাশাপাশি উদ্দীপক দেওয়ার মতো দেওয়া আছে। তো যেহেতু এভাবেই দেওয়া আছে আমাদের এইভাবেই করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো প্রথমে আমরা একটু দেখি যে এখানে কোন লেনদেন দ্বারা কি কি বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যবসায় মূলধন বিনিয়োগ। যখন আমরা ব্যবসায় মূলধন বিনিয়োগ করি এটা আমাদের কি হয়, একটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা আমরা লিখব মূলধন জাতীয় প্রাপ্তি নামে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয়। পণ্য ক্রয় এটা আমাদের ব্যয়ের সাথে জড়িত একটা হিসাব, তার মানে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। এরপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং টেলিফোন বিল। সেম ভাবে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য ব্যয়। তাহলে যেহেতু এটা ব্যয় দেওয়া আছে এটা হবে কি মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আবার দেখতে পাচ্ছি শোরুম ভাড়া প্রদান। আবার দেখো এখানে একটা কথা বলছে যে 80,000 টাকা, কিন্তু যার মধ্যে 20,000 টাকা অগ্রিম। তাহলে দেখো বলা হয়েছে টোটাল 80,000 টাকা আমরা শোরুম ভাড়া বাবদ ব্যয় করেছি বা প্রদান করেছি, কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি শুধুমাত্র 1 বছরের হিসাব যদি আমরা বের করতে চাই তাহলে 1 বছরের হিসাব দাঁড়াচ্ছে শুধুমাত্র 60,000 টাকা। কারণ বিগত বছরের অথবা পরবর্তী বছরের যে লেনদেনগুলো সেগুলো কিন্তু আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে বা মুনাফা জাতীয় আয়ের মধ্যে দেখাই না। তাহলে এখানে যদি আমরা শোরুম ভাড়ার কথা বলি, এখানে 60,000 টাকা হবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা বাদ চলে যাবে। তারপর দেখতে পাচ্ছি বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য। আচ্ছা, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য টোটাল বলা হয়েছে 50,000 টাকা। তাহলে দেখো এটার মধ্যে দুইটা জিনিস একসাথে ইনক্লুড করা আছে। 1 বছরের জন্য যতটুকু খরচ হয়েছে সেটা হবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, এবং আমাদের যে বাকি 4 বছরের জন্য যতটুকু হিসাব থাকবে সেটা আমাদের লিখতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। যেহেতু 5 বছরের জন্য টোটাল আমরা 50,000 টাকা দিয়েছি, এর মধ্যে 1 বছরের যতটুকু হিসাব সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এবং 4 বছরের যতটুকু হিসাব সেটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি উৎপাদকের নিকট থেকে কমিশন প্রাপ্তি। উৎপাদকের নিকট থেকে কমিশন প্রাপ্তি। আচ্ছা, কমিশন যখন পাই এটাও কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়ের পরিমাণ। তাহলে যেহেতু আয় হচ্ছে আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় থেকে জীবন বীমা প্রদান। ব্যবসায় থেকে জীবন বীমা প্রদান। আচ্ছা, এবার একটু দেখো, ব্যবসায় থেকে মালিক তার জীবন বীমা প্রদান করেছে। ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যে বীমা হয় সেটা হচ্ছে নরমালি সম্পত্তি বীমা, বা এমনি আমরা এটাকে বীমা বলতে পারি। কিন্তু জীবন বীমা কিন্তু কখনোই একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হয় না। জীবন বীমা সবসময়ই হয় মালিকের জন্য বা কারো জীবনের জন্য। এখন ব্যবসা প্রতিষ্ঠানের যেহেতু কোনো জীবন নেই আমরা এটার জীবন বীমাও বলতে পারি না, তবে জীবন বীমা হচ্ছে মালিকের জন্য। তাহলে দেখো মালিক যখন তার জীবন বীমার টাকাটা ব্যবসা থেকে প্রদান করে দিচ্ছে, একটা মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা কিছু উত্তোলন করে ফেলবে বা যা কিছু তুলে নিবে প্রত্যেকটাকে আমরা উত্তোলন নামক হিসাবের মধ্যে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ব্যবসায় থেকে যদি জীবন বীমা প্রদান করা হয় এটা একটা উত্তোলন হিসাব। ব্যবসা থেকে মালিক যা কিছু তুলে নেবে সব কিছুই উত্তোলন হিসাবের মধ্যে চলে যাবে।
আচ্ছা, তাহলে প্রত্যেকটার ব্যাখ্যা আমরা দেখলাম। এখন আমরা সৃজনশীলে চলে যাই। ক নাম্বার সৃজনশীলে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আমরা এই লেনদেনগুলোর মধ্যে থেকে একটা লেনদেনকেই দেখেছি, সেটা হচ্ছে এই যে বিজ্ঞাপন বাবদ আমাদের 4 বছরের জন্য যে এক্সট্রা অ্যামাউন্টটা, শুধু সেটাই আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো 50,000 টাকা, এটা হচ্ছে টোটাল 5 বছরের জন্য। আমাদের যেহেতু শুধু 4 বছরের অ্যামাউন্টটা লাগবে, তাহলে আমরা প্রথমে কি করব, 50,000 টাকা এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি এবং 4 দিয়ে গুণ করি। 50,000 টাকাকে 5 দিয়ে ভাগ করলে আসবে 10,000 টাকা, এবং 10,000কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 40,000 টাকা। আবার বলছি, 50,000 টাকা টোটাল 5 বছরের জন্য আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে শুধু 4 বছরের অ্যামাউন্টটা দেখাবো। তাহলে এখান থেকে আমরা কিভাবে 4 বছরেরটা বের করব? প্রথমে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 10,000 টাকা, অর্থাৎ 1 বছরের জন্য অ্যামাউন্টটা পেয়ে যাব 10,000 টাকা। এখন এটার সাথে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কতটুকু পাবো সেটা পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে অ্যান্সারটা খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা বিলম্বিত বিজ্ঞাপন বাবদ পেয়ে যাচ্ছি 50,000 টাকাকে প্রথমে 5 দ্বারা ভাগ এবং 4 দ্বারা গুণ যদি করি তাহলে এই যে 40,000 টাকা। এবং আমাদের এই প্রশ্নে শুধু একটাই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ছিল, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, আর কিন্তু কোনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নেই। আচ্ছা, এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে, অলকা স্টোরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। অলকা স্টোরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, তার মানে যেগুলো যেগুলো ব্যয় আমাদের এখানে সংগঠিত হয়েছে সেই ব্যয়গুলো আমাদের এখানে লিখতে হবে, শুধুমাত্র ব্যয়ের পরিমাণগুলো আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু আইডেন্টিফাই করি কোন ব্যয়গুলো আমাদের এখানে হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয়, এটা দেওয়া আছে 3 লক্ষ টাকা। তারপর বিদ্যুৎ বিল দেওয়া আছে 40,000 টাকা। শোরুম ভাড়ার মধ্যে আবার 20,000 টাকা অগ্রিম আছে, তাহলে শোরুম ভাড়ার মধ্যে আমরা কি লিখব, 80,000 মাইনাস 20,000, তার মানে শুধুমাত্র 60,000 টাকাকে আমরা এখানে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে শোরুম ভাড়া বাবদ লিখব। তারপরে আবার দেখো বিজ্ঞাপন খরচ, এখানে কিন্তু আমরা 1 বছরের একটা অ্যামাউন্ট পেয়েছি। বিজ্ঞাপন খরচ বাবদ 1 বছরের যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারবো। তাহলে এখানে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে শুধু 1 বছরের অ্যামাউন্টটা দেখাবো। তাহলে দেখো এখানে আমরা টোটাল 4টা এন্ট্রি পেয়ে যাচ্ছি। এবার আসি এটা কিভাবে আমরা লিখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয়, এটার সাথে তেমন কোনো কিছু ছিল না, তাই এটাকে সরাসরি 3 লাখ টাকায় লিখব। বিদ্যুৎ বিল, এটার সাথেও তেমন কিছু ছিল না, তাই পুরো 40,000 টাকায় আমরা লিখে দিচ্ছি। শোরুম ভাড়া বাবদ আমরা পেয়েছিলাম শুধুমাত্র 60,000 টাকা। আর বিজ্ঞাপন খরচ বাবদ দেখো এখানে আমরা পেয়েছি কত, 50,000 টাকা। এটাকে যদি 5 দ্বারা ভাগ করি, 1 দ্বারা গুণ করি, অর্থাৎ শুধুমাত্র 1 বছরের যত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটাই কিন্তু আমাদের শুধু এখানে দেখাতে হবে। তাহলে এবার যদি আমরা 4টা অ্যামাউন্ট যোগ করে দেই তাহলে টোটাল 4,10,000 টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে, মোট মালিকানা সত্ত্বের পরিমাণ বা ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু আমাদের ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণ বা মালিকানা সত্ত্ব আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। মালিকানা সত্ত্বের একটা সূত্র আমরা জানি, এক্সটেন্ডেড একটা সূত্র আমাদের কিন্তু জানা আছে। আমরা জানি মালিকানা সত্ত্ব সমান সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আমরা জানি মূলধন প্লাস আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এর মাধ্যমে আমরা যে অ্যান্সারটা পাই সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন দেখো এখানে এই যে আয়, এখানে আয় বলতে মুনাফা জাতীয় আয়কে কিন্তু আমরা বলতে পারি, আবার এখানের ব্যয় বলতে মুনাফা জাতীয় ব্যয়কে আমরা বলতে পারি। মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের
সূত্রটা কি দাঁড়াচ্ছে, মূলধন এটার সাথে যদি আমরা মুনাফা জাতীয় আয়কে যোগ করি এবং মুনাফা জাতীয় ব্যয়কে বাদ দিয়ে দেই এবং সবার শেষে যদি উত্তোলনকে বাদ দিয়ে দেই, তবে কিন্তু আমরা আমাদের মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়েই এখন আমরা দেখব আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমেই দেখো এখানে মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনটা আমরা নিয়ে আসব। তারপরে আমরা কিন্তু খতে অলরেডি মুনাফা জাতীয় ব্যয় বের করেছি। এরপর আমরা যদি মুনাফা জাতীয় আয় বের করতে চাই, দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে শুধু একটাই মুনাফা জাতীয় আয় আছে, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি। তাহলে কমিশন প্রাপ্তি আমরা দেখতে পাচ্ছি এই একটাই মুনাফা জাতীয় আয় আছে এবং খতে আমরা অলরেডি মুনাফা জাতীয় ব্যয় বের করেছিলাম 4,10,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় আয় পেয়েছি কমিশন প্রাপ্তি একটা 10,000 টাকা, মুনাফা জাতীয় ব্যয় পেয়েছি 4,10,000 টাকা এবং দেখো উত্তোলনও কিন্তু আমরা এখানে একটা পেয়েছি, উত্তোলন দেওয়া আছে 12,000 টাকা। তাহলে সব কিছুই কিন্তু আমরা পেয়েছি, এখন সূত্র অনুযায়ী জাস্ট এটার অ্যাপ্লিকেশনটা করতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের অ্যান্সারটা এখানে প্রথমে বলছে মূলধন, মূলধনের সাথে তারপর যোগ করব কি মুনাফা জাতীয় আয়। এখানে মুনাফা জাতীয় আয় একটাই ছিল, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি, দিয়ে দিলাম 10,000 টাকা। তারপর যোগ করলাম, যোগ করার পরে টোটাল আসলো 8,10,000 টাকা। এখন এই 8,10,000 টাকা থেকে আমাদের কি করতে হবে, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা মাইনাস করতে হবে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আমরা অলরেডি খ থেকে পেয়েছি, সেটা হচ্ছে 4,10,000 টাকা। তাহলে 8,10,000 থেকে 4,10,000 টাকা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 4 লক্ষ টাকা। এখন আমাদের সবার শেষে কি দেওয়া ছিল, উত্তোলনের পরিমাণটা মাইনাস করতে হবে। এখানে উত্তোলন হিসেবে দেওয়া আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তাহলে জীবন বীমা প্রিমিয়াম প্রদান আমরা 12,000 টাকা মাইনাস করলাম, মাইনাস করে টোটাল পেয়ে যাচ্ছি 3,88,000 টাকা। তাহলে এখানে এই যে 3,88,000 টাকা, এটাই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব অথবা মোট মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে আবার একটু রিপিট করছি, এখানে আমরা প্রথমে দেখে নিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তারপর আমরা দেখলাম মুনাফা জাতীয় ব্যয় কিভাবে বের করা যায় এবং সবার শেষে দেখলাম কিভাবে আমরা সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারি। আশা করছি ময়মনসিংহ বোর্ড 2023-এর এই প্রশ্নটা পুরোপুরি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।